ও আসেনি তো কি হয়েছে? আমার কাছে আর 1 ঘন্টা সময় আছে। যে করে হোক আমার জন্য একজন পাত্রী জোগাড় করে আনো। হ্যালো আবির, কোথায় তুমি? আজ তো আমাদের বিয়ে। না, আমি আসছি না। তাড়াতাড়ি আমার জন্য একজন পাত্রীর ব্যবস্থা করো। আমার হাতে আর মাত্র 20 মিনিট সময় আছে। আপনি কি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, চলুন। মোহিত রায়ের বিয়ে, প্রেম, ভালোবাসা এসবের প্রতি বরাবরই কোনো আগ্রহ ছিল না, কিন্তু বিয়ে আজ তাকে করতেই হবে, না হলে সে তার এতদিনের কষ্টে অর্জিত বিজনেসটাকে হারিয়ে ফেলবে। কিন্তু যে মেয়ের সাথে তার চুক্তির বিয়ে ঠিক হয়েছিল সে আজ হঠাৎ করেই উধাও হয়ে যায়। তাই মোহিত এখন কাকে বিয়ে করবে সে বিষয়ে বিন্দুমাত্র আগ্রহী নয়। তার এখন শুধু একজন পাত্রী চাই। ওনাকে নিজের নামটা বলুন। তনিমা। তনিমা সেন। নামটি শোনার পর মুহূর্তের জন্য মোহিত কোথাও একটা হারিয়ে যায়। এই প্রথমবার সে তার হবু স্ত্রীকে দেখে এবং তনিমাকে দেখে তার চোখ দুটি যেন জুড়িয়ে যাচ্ছিল। তাহলে কে সেই তনিমা? ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। বাইপাসের ধারে গাড়িগুলো বেশ স্পিডে ছুটে যাচ্ছে। আসলে যত রাতই হোক, কলকাতায় এই রাস্তা কখনোই ফাঁকা থাকে না, আর বিয়ের ভরা মরশুমে তো একদমই নয়। সেখানকারই এক ব্যাঙ্কোয়েট হলে তখন জমজমাট এক ব্যাচেলার পার্টি চলছে। আসলে তনিমা তার বন্ধু বান্ধবদের জন্য একটা ব্যাচেলার পার্টির আয়োজন করেছে। তনিমা নামের মানে হলো সৌন্দর্য। বাঙালিদের মধ্যে এই নাম খুবই কমন, আর তনিমাকে দেখলেই তার নামের সার্থকতা তার ব্যবহার এবং তার শারীরিক সৌন্দর্যে প্রকাশ পায়। সিঙ্গল লাইফের শেষ পার্টির আনন্দেই তনিমা অনেকটাই মদ খেয়ে ফেলেছে। আবির তার হবু বর, যার সাথে কাল তার বিয়ে, সেও ছিল পার্টিতে। তনিমার এই বেসামাল অবস্থা দেখে তাকে কোলে তুলে আবির নিয়ে আসে নিজের ফ্ল্যাটে এবং লিভিং রুমের বিছানায় শুইয়ে দেয়। ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়ে তনিমা। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টা বেজে 1 মিনিট। হঠাৎ কিছু অদ্ভুত শব্দে তনিমার ঘুম ভাঙে। খানিকটা থতমত খেয়ে উঠে বসে আস্তে আস্তে নিজের চোখ দুটো খোলে। ওটা ঘরটা অন্ধকার। একটা ডিম লাইটের হালকা আলোয় চোখ দুটো কচলে সে চেষ্টা করে কিছু দেখার। হ্যাঁ, এবার ওর কাছে ব্যাপারটা পরিষ্কার। তনিমা বুঝতে পারে সে রয়েছে আবিরের ফ্ল্যাটে। আস্তে আস্তে সব ঘটনা মনে পড়ে তার। ব্যাচেলার পার্টি, হই হুল্লোড় আর লিমিটলেস ড্রিঙ্কিং। মনে মনে ভাবে তনিমা, ও এই কারণেই বুঝি আবির আমাকে ওর ফ্ল্যাটে নিয়ে এসেছে। আবিরের এই যত্ন দেখে ভীষণ খুশি হয় তনিমা। আর তখনই হালকা আলোয় সে যা দেখে তার মন সেটা মানতে চায় না। আবির, যাকে কালকেই বিয়ে করতে চলেছে তনিমা, আর তার পাশে আবিরের গলা জড়িয়ে দাঁড়িয়ে আছে মৌমিতা, তার কলিগ। এইরকম দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য তনিমার মনে হয় সে যেন দম নিতে ভুলে গেছে। এই কি সেই আবির যাকে নিজের সবটা দিয়ে সে ভালোবেসেছে? উফ, থামো মৌমিতা, এক্ষুনি কিন্তু তনিমা উঠে পড়বে ঘুম থেকে। কেন? কাল থেকে ওই মেয়েটা তোমার বউ হবে বলে এখন থেকেই বউকে ভয় পাচ্ছ নাকি? এই বলেই একটা মন ভোলানো হাসি নিয়ে আবিরের দিকে তাকায় মৌমিতা। না সোনা, হঠাৎ যদি তনিমা ঘুম থেকে উঠে পড়ে তাহলে বিশাল প্রবলেম হবে। তখন কিন্তু নতুন সমস্যা দেখা দেবে। আসলে ওরা দুজন ভাবছে যে তনিমা ঘুমিয়ে আছে, কিন্তু আসলে সে সবই শুনছে, দেখছে। নিজের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নেও তনিমা কল্পনা করতে পারেনি যে আবির এইভাবে তাকে ঠকাবে।
চোখে জল নিয়ে তনিমা ভাবে কি ভুল করেছিল সে, কি ক্ষতি করেছে মৌমিতার, যে মৌমিতা এভাবে তার জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই আবিরকে সে পাগলের মতো ভালোবেসেছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই লোকটা এত বড় ঠকবাজ আর জোচ্চোর। বিছানার কাছে এসে মৌমিতা মুচকি মুচকি হাসে। তনিমার কাছে ঝুঁকে আস্তে আস্তে বলে, কি তনিমা, নিজের বিয়ের স্বপ্ন দেখছো? দেখো না দেখো না, এত স্বপ্ন দেখো না, কারণ যতদিন আমি বেঁচে আছি এটা আমি সত্যি হতে দেব না। আবির শুধু আমার, আর আমি ওকে ছাড়বো না। ও হ্যাঁ, একটা ভালো খবর তোমাকে দিতেই ভুলে গেছি, আমি প্রেগনেন্ট। আর বাচ্চাটার বাবা কে জানো? আবির। তনিমার দিকে তাকিয়ে অদ্ভুত এক আনন্দে কথাগুলো বলল মৌমিতা। রাগে গা রিরি করে ওঠে তনিমার। আবিরকে বিয়ে করার স্বপ্ন যতই চোখে সাজিয়ে থাকুক তনিমা, সত্যিটা এটাই যে সব কিছুই নিছক ভণ্ডামি। পরদিন সকালে ঘুম থেকে উঠতেই কাল রাতের ঘটনাগুলো মনে পড়ে তার। মেয়েটা এতটাই বোকা যে তার মনে হয় সবটাই ছিল একটা ইলিউশন। আবিরের প্রতি অন্ধ ভালোবাসায় আর মনে হয় মদের নেশায় এসব উল্টোপাল্টা ভাবছে সে। তখনই মৌমিতার দেওয়া চ্যালেঞ্জের কথা তার মাথায় আসে। ও বলে গেছিল না, দেখা যাবে কি করে তুমি আবিরকে বিয়ে করো। তনিমার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। না, আর ভেবে লাভ নেই। বিছানা থেকে উঠে পড়ে তনিমা। রেজিস্ট্রি অফিস যাওয়ার জন্য তৈরি হয়। আবির রেডি হয়ে দেখতে আসে তনিমার কতটা রেডি হয়েছে। ভাবখানা এমন যেন কিছুই হয়নি। গুড মর্নিং তনিমা, তুমি ঠিক আছো? আর তোমাকে এই লাল বেনারসিতে কি সুন্দর লাগছে। তোমাকে আমার এক্ষুনি বিয়ে করে নিতে ইচ্ছে করছে। আর দেরি করো না, তাড়াতাড়ি রেজিস্ট্রি অফিসে চলো। আজ তনিমা বুঝতে পারে যে কতখানি বেপরোয়াভাবে আবির মিথ্যে কথা বলতে পারে। আসলে তনিমার মাথায় তখন একটাই কথা ঘুরছে, যে মৌমিতা ঠিক কি প্ল্যান করেছে তাদের বিয়েটা ভাঙার। তবুও একটা মেকি হাসি হেসে তনিমা বলল, আমি রেডি। দুজনেই গাড়িতে ওঠে। তবে তনিমা গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। সারা রাস্তা সেভাবে কোনো কথা বলেনি দুজনে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায় রেজিস্ট্রি অফিসে। দুজন গাড়ি থেকে নেমে একসাথে ঢোকে। আর ঠিক 2 ঘন্টার মধ্যে বিয়ে হয়ে যাবে দুজনের। ঠিক 5 মিনিট পর একটা ফোন ঢোকে আবিরের মোবাইলে। স্ক্রিনের ডিসপ্লেতে নামটা তনিমা দেখতে পায় আর বুঝতে পারে গত রাতের কোনো ঘটনাই তার কল্পনা ছিল না। আবির ফোনটা তুললে ফোনের ও প্রান্ত থেকে মৌমিতা কাঁদো কাঁদো সুরে বলে, আহ আবির, আমি বাথরুমে পড়ে গেছি, উঠে দাঁড়াতে পারছি না, কোমরে বোধহয় খুব চোট লেগেছে, পাও নাড়াতে পারছি না, প্লিজ তুমি এসো, আমার তোমাকে খুব দরকার। আমি 5 মিনিটের মধ্যে আসছি, চিন্তা করো না, আমি যাব আর চলে আসব। তনিমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে যায় আবির। আর তনিমাও ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে যায়, অথচ আবিরের কোনো দেখা নেই। দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে তনিমার পা ব্যথা করে। সে অপেক্ষা করা ছেড়ে দেয়, কারণ সে জানে আবির আসছে, এই দৃশ্য এই জন্মে হয়তো আর দেখা হবে না। তবুও মনের সব শক্তি সঞ্চয় করে শেষবারের মতো আবিরকে একটা ফোন করে তনিমা। প্রথমবার ফোনটা পুরোটা বেজে কেটে যায়। দ্বিতীয়বার ফোন করতে কিছুটা রিং হওয়ার পর আবির ফাইনালি কলটা তোলে। তার গলায় যেন বিরক্তি আর রাগ স্পষ্ট। কি হয়েছেটা কি? আবির, আমাদের আজকে বিয়ে। আমি এতক্ষণ ধরে তোমার জন্য রেজিস্ট্রি অফিসে অপেক্ষা করছি। কোথায় তুমি? কখন আসছো? আর সেটা কিসের জন্য করছো শুনি? মৌমিতার পায়ে চোট লেগেছে আর আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। রইল বাকি বিয়ে, সেটা তো আমরা অন্য কোনো দিনও করতে পারি। বলেই তনিমাকে আর উত্তর দেওয়ার কোনো সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় আবির। অন্য কোনো দিন? কথাটা তনিমার কাছে জোকসের মতো লাগে, কারণ সে জানে বাস্তবে অন্য কোনো দিনের কোনো অস্তিত্ব নেই। তনিমা ঘুরে দাঁড়ায় রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্য। চোখে সানগ্লাস পরে দরজার দিকে পা বাড়ায় সে। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে এক লম্বা সুদর্শন সুঠাম ব্যক্তির উপর, যে ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে।
তনিমা বুঝতে পারে ইনি সিনে এন্টারটেইনমেন্টের সিইও মোহিত রায়। আচ্ছা, এ এখানে কেন এসেছে? আজ কি এনারও বিয়ে? স্যার, মিস চক্রবর্তী আর তার পরিবার এখনো এসে পৌঁছয়নি, এমনকি সে আমার কলও তুলছে না, একটু চিন্তার স্বরে বলল তার অ্যাসিস্ট্যান্ট। আমি জানি না তুমি কি করে করবে, কিন্তু আমি আজকেই বিয়ে করব, আর যদি সে আর 10 মিনিটের মধ্যে এখানে না এসে পৌঁছয় তাহলে এখানেই সব শেষ। আর আসতে হবে না তাকে, এক্ষুনি মেসেজ করে জানিয়ে দাও তাকে। অ্যাসিস্ট্যান্টও কোনো প্রশ্ন না করে তার কথা শুনে মেসেজ পাঠায়। সঙ্গে সঙ্গে তার ফোনে একটা কল আসে তার হবু কনের তরফ থেকে। আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সাথেই থাকতে চাই, তাই আমি মোহিতকে বিয়ে করতে পারবো না। দেখো, আমি আজকেই বিয়ে করেই ছাড়বো। তোমাকে 8 ঘন্টার সময় দিচ্ছি। আমি জানি না কি করবে বা কিভাবে করবে, সেটা সম্পূর্ণভাবে তোমার মাথা ব্যথা, তবে আমার একটা মেয়ে চাই। অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবতে থাকে, 8 ঘন্টার মধ্যে আমি বিয়ের কোণে কোথায় খুঁজবো? বুঝতে পারি না মাঝে মাঝে বসের কি যে হয়, হঠাৎ এরকম কেন ব্যবহার করেন কে জানে। মোহিত আসলে এই সমাজের এক উচ্চপদস্থ নাগরিক, আর তার কোম্পানিও এই শহরের বড় কোম্পানিগুলোর মধ্যে একটা। বিউটি আর গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তার ভালো মতো ইনফ্লুয়েন্স আছে, কোনো কিছুরই কমতি নেই তার। কিন্তু তবুও আজ সে একটু হলেও নার্ভাস, চিন্তিত। তার জীবনে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাকে সেটা ট্যাকল করতেই হবে। গত কয়েকদিন ধরে তার ফ্যামিলি তাকে সেম স্ট্যাটাসের মেয়ের সাথে বিয়ে করতে চাপ দিয়েছিল। মোহিত আসলে মেয়েদের থেকে বেশি ভালো নিজের কাজকে বাসে, তাই খানিকটা পরিবারের চাপে পড়ে সে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আসলে পরিবারের ঠিক করে দেওয়া মেয়েকে নিয়ে তার কি সুবিধা অসুবিধা হতে পারে সেই নিয়ে সে বেশ চিন্তিত। তাই এই ব্যাপারে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট উদিতকে বিশ্বাস করে মোহিত। এই যে মিস চক্রবর্তী আজকে আসতে না করে দিল, সেও কিন্তু এই উদিতেরই ঠিক করা। আসলে সেও স্বপ্নে কল্পনা করতে পারেনি যে মেয়েটা লাস্ট মোমেন্টে এইভাবে বিট্রে করবে। মোহিতের জন্য মেয়ের অভাব নেই, তার এক আঙুলের ইশারাতে এখানে ভিড় হয়ে যেতে পারে। তনিমা দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল চুপচাপ, আর তখনই হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। নিজের চোখ থেকে সানগ্লাসটা খুলে সোজা মোহিতের সামনে গিয়ে দাঁড়ালো, তার চোখে চোখ রেখে। মোহিত এমনিতেই চিন্তিত, আর এইভাবে একটা মেয়েকে বিয়ের সাজে তার সামনে রেখে একটু অবাকই হলো। হ্যালো মিস্টার মোহিত, আমার মনে হয় যে মেয়েকে বিয়ে করতে আপনি এখানে এসেছিলেন সে আজ আসেনি, আর যে মানুষটাকে বিয়ে করতে আমি এখানে এসেছি সে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। আমার মনে হয় আমরা দুজনেই এখন একই পরিস্থিতির সম্মুখীন, তাই আজকে এখান থেকে আমরা দুজনে কি বিয়ে করতে পারি? একদমই পুরো কথাটা বলল তনিমা। এদিকে সব কিছু শুনে মোহিতের অ্যাসিস্ট্যান্টের চক্ষু চড়ক কাজ। কি বলে মেয়েটা? একটা মেয়ে হয়ে তার এত সাহস কি করে হলো? উদিত ভেবেই কুল পাচ্ছে না। তাহলে কি আমরা বিয়ে করতে পারি মানে? তনিমার চোখে মুখে কোনো ইমোশন ছিল না, শুধু চুপচাপ সে মোহিতের দিকে তাকিয়েছিল। সে বলল, ঠিক আছে, লেটস গেট ম্যারিড। এই মুহূর্তে মোহিতকে বিয়ে করার পিছনে একটাই উদ্দেশ্য ছিল তনিমার। সে আবিরকে উচিত শিক্ষা দিতে চায়। সে দেখতে চায় যখন আবির জানতে পারবে যে তার হবু স্ত্রী অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তখন তার মুখের অবস্থাটা ঠিক কেমন হয়। কারণ এত কিছু হওয়ার পরেও আবিরের কাছ থেকে সে বিশ্বাসঘাতকতা আর কষ্ট ছাড়া কিছুই পায়নি। তনিমা ঠিক করে সে অপমানের বদলা নেবে আবিরের থেকে। 8 ঘন্টার মধ্যে তাদের বিয়ের যাবতীয় নিয়ম কানুন পালন করা হয়ে গেল। তনিমা এখন আইনত মোহিতের স্ত্রী। এই 10 মিনিটের মধ্যে তারা দুজন সম্পূর্ণ অপরিচিত থেকে চিরজীবনের সঙ্গীতে পরিণত হলো। মিস্টার মোহিত, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? যা কথা বলার গাড়িতে উঠে বলা যাবে। আর তনিমাকে তার সাথে আসতে বলল। একটু দূরত্ব রেখেই তনিমা মোহিতের পিছন পিছন হাঁটতে লাগলো। আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আপনি আমার জন্য যা করলেন তাতে আমার অনেক উপকার হয়েছে। আপনি আমাকে বলতে পারেন আপনি আমার থেকে কি চান, আমি চেষ্টা করব পূরণ করার।
খুব শান্ত গলায় তনিমা বলল, আমার কিচ্ছু চাই না, তবে আমার দুটো শর্ত আছে, আশা করি আপনি আপত্তি করবেন না। হ্যাঁ, কি বলুন? প্রথমত, যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে আমি চাই না আমাদের আসল সম্পর্ক সবাই জানুক। আর দ্বিতীয়ত, আমি চাই না যে আমার ব্যক্তিগত বিষয়ে আপনি নাক গলান। কথা দিচ্ছি, যেহেতু আমি নিজের ইচ্ছে বিয়ে করেছি, তাই আমার কাছে আপনি আমার হাজব্যান্ড, তাই অন্য কোনো পুরুষের সাথে কোনো সম্পর্কে আমি জড়াবো না। খুব ধৈর্য ধরে মোহিত তনিমার সব কথা শুনল। যখন বিয়েটা মেনেই নিয়েছ, তাহলে তোমাকে তুমি করেই বলছি। তোমার শর্তে আমি রাজি, কিন্তু আমি চাই সামাজিকভাবে আমাদের বিয়ে হোক। আমি তোমাকে 6 মাসের সময় দিলাম, তোমার জীবনের সমস্যাগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নাও। ততদিন আমি তোমাকে কোনো ডিস্টার্ব করব না। তারপর সমস্ত নিয়মকানুন মেনেই আমাদের বিয়েটা হবে সবার সামনে। থ্যাংক ইউ। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের দুজনের আর আলাদা থাকা উচিত নয়। 3 দিন সময় দিচ্ছি তোমাকে। সব জিনিসপত্র গুছিয়ে যেখানে আমি তোমায় বলবো সেখানে চলে এসো। তনিমা কোনো আপত্তি করল না, কারণ যেহেতু তারা বিবাহিত, তাই এই দাবি করাটা স্বাভাবিক। আচ্ছা। তনিমার উত্তরে খুশি হল মোহিত। দুজনের মধ্যে আরও কিছু কথাবার্তা হওয়ার পর তনিমা গাড়ি থেকে নেমে গেল। তাহলে স্যার, আমরা কি এখান থেকে অফিসে যাব, নাকি আপনি বাড়ি গিয়ে আপনার বিয়ের খবরটা দেবেন? আমি অফিস যাচ্ছি, আর তুমি তনিমাকে ফলো করো। ওর প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাও। আসলে একজন মহিলা হঠাৎ করে এসে তাকে এইভাবে বিয়ের প্রস্তাব দিল, সেটাই সে মেনে নিতে পারছে না। তার মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। তনিমা, একসময়ের এক বিখ্যাত মডেল, হঠাৎ করে 3 বছর আগে ব্ল্যাকলিস্ট হয়ে যায়। শোনা যায় কোনো এক নামজাদা এন্টারটেনমেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার এই পরিণতি। অথচ তনিমা ঘোষণা করেছিল যে তার নয়না এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তি আছে। পরে আবার ওই এজেন্সির মালিক আবির গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের খবর আসে। সব মিলিয়ে ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মতো লাগে মোহিতের কাছে। তাহলে স্যার, আমরা কি এখান থেকে অফিসে যাব, নাকি আপনি বাড়ি গিয়ে আপনার বিয়ের খবরটা দেবেন? আমি অফিস যাচ্ছি, আর তুমি তনিমাকে ফলো করো। ওর প্রতিটা মুহূর্তের খবর আমাকে জানাও। আসলে একজন মহিলা হঠাৎ করে এসে তাকে এইভাবে বিয়ের প্রস্তাব দিল, সেটাই সে মেনে নিতে পারছে না। তার মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। তনিমা, একসময়ের এক বিখ্যাত মডেল, হঠাৎ করে 3 বছর আগে ব্ল্যাকলিস্ট হয়ে যায়। শোনা যায় কোনো এক নামজাদা এন্টারটেনমেন্টের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার এই পরিণতি। অথচ তনিমা ঘোষণা করেছিল যে তার নয়না এন্টারটেনমেন্টের সঙ্গে চুক্তি আছে। পরে আবার ওই এজেন্সির মালিক আবির গাঙ্গুলির সঙ্গে সম্পর্কের খবর আসে। সব মিলিয়ে ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মতো লাগে মোহিতের কাছে। তনিমা এক উঠতি ট্যালেন্ট, যার এক উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, এইভাবে নষ্ট হতে থাকে। নিজের গুণ ও অনেস্টি দিয়ে সে নিজের সম্মান রাখলেও মোহিতকে বিয়ে করার ডিসিশনটা সে যখন নিয়েই ফেলেছে, তাহলে আর সেটাকে রিগ্রেট করবে না তনিমা। হাত দেখিয়ে একটা ট্যাক্সি থামায় সে, আর তারপর নিজের ঠিকানা বলে গাড়িতে উঠে গা এলিয়ে দেয় সে। সে যে বিবাহিতা সেটা এখনো বিশ্বাস হয় না তার। নিজের হাতের সার্টিফিকেটটা দেখে আর একবার। এইভাবে হঠাৎ এক রাতে তার লাইফ চেঞ্জ হয়ে যাবে সেটা কখনো ভাবেনি তনিমা। কালকে অবধি আবিরকে বিয়ে করবে বলে খুশি ছিল সে, কিন্তু চোখ ফেটে জল আসে তনিমার কাল রাতের কথাগুলো ভেবে। যাই হোক, তার বিয়ে হয়ে গেছে, তাই এখন আবিরের কথা ভাবা মানে মোহিতকে চিট করা। আবির এখন শুধু তার একটা বিশ্রী অতীত। এখন থেকে মোহিতই তার স্বামী, তাকে নিয়েই সারা জীবন থাকতে চায় তনিমা। চোখ খোলে তনিমা। হঠাৎ ব্যাগের ভেতর থেকে তার মোবাইলটা বেজে ওঠে। স্ক্রিনে আবিরের নাম দেখে একটু হলেও ইতস্তত বোধ করে তনিমা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। তার গলার আওয়াজ শান্ত করে বলে, হ্যালো তনিমা, কোথায় তুমি? আবিরের গলায় বিরক্তি স্পষ্ট। এইমাত্র রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ট্যাক্সি করে বাড়ি যাচ্ছি। শোনো,
মৌমিতার পায়ে খুব চোট লেগেছে বাথরুমে পড়ে গিয়ে। ওর একটা খুব ইম্পর্টেন্ট শো আছে আজকে, তাই তুমি আজ ওর জায়গায় যাবে। আমি অলরেডি মেকআপ আর্টিস্টকে বলে দিয়েছি। তনিমা সব কিছু শুনেও চুপ করে থাকে, সে কোনো উত্তর দেয় না। কি হলোটা কি, কোনো কথা বলছো না যে? মৌমিতা হাঁটতে পারছে না বলেই আমি তোমাকে বলেছি। তার গলায় একটা হালকা আদেশের সুর। তনিমা তো এটাই বুঝতে পারে না যে নয়না এন্টারটেইনমেন্টের সিইও আবির গাঙ্গুলি কেন একটা সাধারণ মডেল মৌমিতাকে নিয়ে এত চিন্তিত, কারণ সেও তো তনিমার মতো একজন মডেল ছাড়া আর কিছুই নয়। যাই হোক, এসব নিয়ে কখনোই মাথা ঘামায়নি সে, কোনোদিন সন্দেহ করেনি আবিরকে। আজ সে বুঝতে পারছে যে কিভাবে তাকে তারা এত দিন ধরে বোকা বানিয়ে এসেছে। এর আগেও অনেকবার এভাবে মৌমিতার হয়ে প্রক্সি দিয়েছে তনিমা, অনেকবার। তুমি তো নিজেই বললে যে ও বাথরুমে পড়ে গেছে, তাহলে নিশ্চয়ই এতক্ষণে সমস্ত মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে। তাহলে কি মৌমিতা এখন শো করবে? আমি তাহলে প্রক্সি দিয়ে কি করব? আরে আমি অলরেডি ওদের বলে দিয়েছি যে মৌমিতা এই ব্যথা নিয়েও শো করতে যাবে। তুমি খালি সেটাই করো যেটা আমি তোমাকে করতে বলছি, অত প্রশ্ন করো না আমাকে। কি ভেবেছে ও? আমি কি ওর চাকর নাকি যে আমাকে এইভাবে অর্ডার দিচ্ছে? এখনো ভাবছে যে আমাকে এইভাবে বোকা বানাতে পারবে? এরকম আর কখনো হতে দেবে না তনিমা। আচ্ছা, আমি করব শোটা। আমাকে তুমি হোয়াটসঅ্যাপ করে দাও ঠিকানা আর টাইমটা, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে যাচ্ছি। তনিমার কথা শুনে যেন আবিরের গলার স্বর আর কথা বলার ধরন পাল্টে গেল। খুব নরম গলায় সে বলল, তনিমা, আমাদের তো কদিনের মধ্যে বিয়ে বলো, আর তাছাড়া তুমি সাহায্য করলে তবেই তো মৌমিতা নিজের কেরিয়ারে শাইন করতে পারবে, আর সেটা তো আমাদের কোম্পানির জন্যই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছ, আমি ওকে অনেক উঁচুতে নিয়ে যাব। খুব আস্তে করে কিন্তু অন্যভাবে বলল তনিমা, যদিও আবির বুঝতেই পারল না যে আসলে তনিমা কি বলতে চেয়েছে। ঠিক আছে, আমি তোমাকে পরে ফোন করব, তারপর একসাথে ডিনারে যাব। আবির যেন ললিপপ দিতে চাইল তনিমাকে। বাড়ি এসেই নিজের ম্যানেজার তৃষাকে ফোন করে সবটা বলতেই সে খুব রেগে যায়। তার চোখের সামনেই সে দেখেছে দিনের পর দিন তনিমাকে ঠকতে, তাই সে বলল, তুমি কি এইভাবেই যাত্রার জন্য শো করবে নাকি? মিস্টার আবির কি চায় আমি তো বুঝতেই পারছি না। তোমাকে কি সে বি গ্রেড মডেল বানাতে চাইছে? তার গলায় রাগ আর ক্ষোভ স্পষ্ট। তনিমা ততটাই শান্ত গলায় তাকে জানায় যে অলরেডি সে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। তুমি কি সত্যি ওর মতো সেজে স্টেজে উঠবে নাকি? একটু চিন্তার স্বরেই বলল তৃষা। আসলে তনিমা আর তৃষা দুজনেই একসাথে এই নয়না এন্টারটেইনমেন্টের চুক্তি সাইন করেছিল, কিন্তু তারপর থেকে কারণে অকারণে এই সব অজুহাতে তনিমাকে এই সমস্ত কাজে পাঠায় আবির। আসলে তৃষার তনিমা দুজনে খুব ভালো বন্ধু, তাই তৃষার খারাপ লাগাটা বুঝতে পারে তনিমা। সে এবার বলে, তৃষা, যে ভুল আমি এতদিন করে এসেছি সেই ভুল আমি আর করব না। এইভাবে নিজেকে এক্সপ্লয়েট হতে দেব না, অনেক হয়েছে, আর নয়। ওর কথা শুনে তৃষার মনে হয় তনিমা কোনো একটা প্ল্যান করছে। আমাকে ঠিক কি কি করতে হবে বলো তো? তৃষা, এই অবস্থায় তুমি আমার বন্ধু হিসেবে একমাত্র ভরসা। তোমাকে আমায় এই প্ল্যানটাতে সাহায্য করতেই হবে। তুমি খালি আমাকে বলো কি করতে চাইছো, আমি তোমাকে কথা দিচ্ছি আমি সব সময় তোমার পাশে থাকব। তনিমা ঠিক করলো তার ম্যানেজার তৃষাকে ছাড়া এই মুহূর্তে অন্য কাউকে ট্রাস্ট করাটা উচিত নয়, তাই সে সব খুলে বলল তৃষাকে নিজের প্ল্যানের ব্যাপারে। তনিমা বলতে থাকলো, মৌমিতা এই পুরো ড্রামাটা করতে চাইছে যাতে ও প্রমাণ করতে পারে যে ওই একমাত্র আছে যে কাজকে সবচেয়ে বেশি ভালোবাসে। তবেই তো ওই টপ 10 মডেলস অ্যাওয়ার্ড ওর কপালে জুটবে। আমি জানি ও অ্যাপোলোতে ভর্তি, আমি দেখা করতে চাই, ব্যবস্থা করতে হবে তোমায়। তৃষা সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, ইভেন্টের সময় তুমি দেখাতে চাও যে তনিমা হসপিটালে আছে, তাই তো? শুধু ওটাই যথেষ্ট নয়, তার থেকেও বড় খবর হলো মৌমিতা প্রেগনেন্ট, আর বাচ্চার বাবা হলো আবির। এই খবরটাকে উইথ প্রুফ আমি এক্সপোজ করতে চাই।
আর সেটাতেও আমার তোমার হেল্প লাগবে। খুব ধীর গলায় কথাগুলো বলল তনিমা। একটু দম নিয়ে সে আবার বলে, আজ অব্দি আবির আমাকে নানাভাবে ব্যবহার করেছে মৌমিতার বিকল্প হিসেবে। আমি চাই সেই সমস্ত ইনফরমেশন তুমি নিজের হাতের কাছে রেডি রাখো। তৃষা প্রথমে অবাক হয়ে যায়, যদিও তার বুঝতে অসুবিধে হয় না কেন হঠাৎ তনিমার এত পরিবর্তন। আবির আর মৌমিতা এই দুজন লজ্জা শরমের মাথা খেয়ে তনিমাকে নিয়ে ছিনিমিনি খেলে গেছে। দুঃখের বিষয় এটাই যে তনিমাও তাদের যথেষ্ট সুযোগ দিয়েছিল, তবে যার শেষ ভালো তার সব ভালো। ফাইনালি তনিমা নিজের ভালোটা বুঝতে পেরেছে। চিন্তা করো না, আমি অলওয়েজ তোমার পাশে আছি, তনিমাকে সাহস জুগিয়ে বলল তৃষা। আর কোনো উত্তর দেয় না তনিমা। আসলে এই মুহূর্তে অনেক কিছু ব্যাপার তার মাথায় ঘুরছে। যেভাবে ও এতদিন ওদের কাছে ট্রিটমেন্ট পেয়েছে, এবার সেটাই সুদে আসলে ফেরত দেওয়ার সময়। তৃষাকে সবটা বুঝিয়ে দেওয়ার পর তনিমা নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় শোতে যাওয়ার জন্য। কথা মতো গিয়ে দেখা করে মৌমিতার অ্যাসিস্ট্যান্টের সাথে। মৌমিতার অ্যাসিস্ট্যান্ট আসলে একজন বিবাহিত পুরুষ, কিন্তু তার চোখ মুখ দেখলেই বোঝা যায় সে ভীষণ চালাক একজন লোক। তার নাম সঞ্জয় মজুমদার। তনিমাকে দেখেই এক গাল হেসে তার দিকে এগিয়ে গেল সঞ্জয়। আজ অব্দি যতগুলো শোতে তনিমা এভাবে প্রক্সি দিয়েছে, সেই সব কটায় তনিমাকে মৌমিতা সাজাতে এই সাহায্য করেছিল। কোনো কথা না বলে তনিমা চুপচাপ সঞ্জয়কে ফলো করে। যেতে যেতে সঞ্জয় জিজ্ঞেস করে, এত দেরি করে আসার কারণ কি জানতে পারি? কারণ আমাদের হাতে একদম সময় নেই, আমাদের এক্ষুনি তোমার মেকআপ স্টার্ট করতে হবে। কোনো কথা না বলে তনিমা চুপচাপ তার কথা শুনতে থাকে। মেকআপ রুমে ঢুকে নিজের জিনিসপত্রগুলো টেবিলের ওপর সাজানোর পর চেয়ার টেনে রিল্যাক্স হয়ে বসে তনিমা। মেকআপ আর্টিস্ট ততক্ষণে তার জিনিসপত্র বের করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, আজকের শোটা ঠিক কি থিমের ওপর? একটা গা ছাড়া ভাব দেখিয়ে সঞ্জয় বলে, ও বিশেষ কিছু নয়, একটা সাধারণ প্রোগ্রাম। আসলে একটা বড় বিজ্ঞাপনের প্রচার হবে কলকাতার এক নামকরা জুয়েলারি শপের জন্য। তাদের গোটা ইন্ডিয়াতে অনেকগুলো ছোট ছোট আউটলেট আছে। প্রেজেন্টলি তারা কলকাতাতেও নিজের 5টা আউটলেট খুলেছে। সেই কালেকশনগুলোকে এক্সক্লুসিভলি তুলে ধরার জন্য এই শোটা ভালো করে করলে মৌমিতা এই জুয়েলারি কোম্পানির সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করার সুযোগ পাবে। তাতে ওর পপুলারিটি আর নয়না এন্টারটেইনমেন্টের গুডউইল তৈরি হবে। মেকআপ করতে করতে সবটা শুনল চুপচাপ তনিমা। সব কিছুই যেন শুধু মৌমিতা আর নয়না এন্টারটেইনমেন্টকে ঘিরে। এই সবের মধ্যে কোনোদিনও কি তনিমার কিছু ছিল? সে নিজেই ভেবে পাচ্ছে না এত দিন এই সাধারণ সত্যিগুলো কিভাবে তার চোখ এড়িয়ে গেল। এতটা অন্ধ হয়ে গিয়েছিল সে আবিরের প্রতি ভালোবাসায়। নিজেকেই নিজের চড় মারতে ইচ্ছে করছিল তনিমার। আসলে মৌমিতার পায়ে কোনো চোট নেই, সে পড়েও যায়নি কোথাও। আসলে এ সবই ছিল আবির আর তনিমার বিয়েটা আটকানোর একটা অজুহাত মাত্র। কিন্তু এখন যদি সে ফ্যাশন শো করতে চলে যায়, তাহলে আবিরের কাছে ধরা পড়ে যেতে পারে। তাই তনিমাকে দিয়েই কাজটা হাসিল করতে চায় মৌমিতা, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। তনিমা আসার আগে নিজের হোমওয়ার্ক করে এসেছিল শোয়ের ব্যাপারে। তাই সঞ্জয় যদি তাকে না বলতো তাহলে সে জানতে পারত না এমনটা নয়। সে সমস্ত রকম ইনফরমেশন নিয়েই এই ভেন্যুতে এসেছে। সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবিরের ফোনে বলা কথাগুলো যেন টিয়া পাখির মতো আউড়ে গেল। কিন্তু এখন আর তনিমাকে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। এইসব বলে তাকে ভুল বোঝানোর দিন শেষ। সে এখন নিজের ভালোটা ভালোই বোঝে। সঞ্জয় একটু ফর্মালি তনিমাকে ধন্যবাদ জানিয়ে এক্সপ্লেইন করল ঠিক কখন তাকে স্টেজে এন্ট্রি নিতে হবে। সঞ্জয় তাকে জুয়েলারি কালেকশন দেখালো, যেটা পরে তাকে স্টেজে আসতে হবে। তনিমাকে সবটা ডিটেলসে বোঝানোর পর সেই মেকআপ আর্টিস্টকে বলল তার কাজ শুরু করতে। মেকআপ আর্টিস্ট এসে তনিমার চোখে আইশ্যাডো লাগাতে থাকলো। তাই চোখ বন্ধ করে তনিমা মনে মনে ভাবল, কি মনে করে আবির মৌমিতা নিজেদের?
দুনিয়াতে সবাই বোকা আর ওরাই একমাত্র চালাক? মানে এটা ভাবার কি কোনো কারণ আছে যে কেউ মৌমিতা আর তনিমার মধ্যে পার্থক্য বুঝবে না? আজকে সে তাদের এই ভুল ধারণা একেবারেই ভেঙে দেবে। কথায় আছে না, ভালো মানুষের রাগ বড় ভয়ঙ্কর। এতদিন সে কোনোভাবেই কিছু ব্যাপারে মাথা ঘামায়নি। যা তাকে আবির করতে বলেছে চুপচাপ মুখ বুজে সে করে গেছে, কোনোদিন ঘুরে প্রশ্ন করেনি। কিন্তু এত কিছুর পরেও যখন তার সঙ্গে এই হাল হলো, তাহলে এবার ওরাও দেখবে তনিমা ঠিক ওদের সাথে কি কি করতে পারে। অন্যদিকে আবার মোহিতের অ্যাসিস্ট্যান্ট উদিত ইতিমধ্যেই তনিমার এই শোতে অংশগ্রহণের ব্যাপারটা জানতে পেরেছে। এটাও জেনেছে যে তনিমা এখানে তনিমা হিসেবে নয়, মৌমিতা হিসেবে প্রক্সি দিতে এসেছে। ব্যাপারটা শুনে বেশ অবাক হলো উদিত। কোনো রকম ডিলে না করে সমস্ত ম্যাটারটা খুলে বলল সে মোহিতের কাছে। মোহিত সবটা শুনে অবাক হয়ে যায়, আর তারপরেই সে উদিতকে অর্ডার দেয়, আমিও অ্যাজ আ গেস্ট ওই শোটা অ্যাটেন্ড করতে চাই, তুমি যত তাড়াতাড়ি পারো অ্যারেঞ্জমেন্ট করো। উদিত বুঝতে পারে আর সম্মতি জানিয়ে ফোনটা কেটে দিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে চলে যায়। আসলে অনুষ্ঠানটা ঠিক মোহিত রায়ের মাপের অনুষ্ঠান নয়। এইরকম ছোটখাটো শোতে তার মতো লোকের আশা মানায় না, কিন্তু তবুও সে আজ আসবে, নিজের পজিশন পাওয়ারের তোয়াক্কা না করেই। কারণ সে সদ্য হওয়া স্ত্রী তনিমাকে স্টেজে পারফর্ম করতে দেখতে চায়। সে দেখতে চায় একটা মানুষ যখন নিজের সঠিক জায়গায় পড়ে তখন সে কতখানি নিজেকে তুলে ধরতে পারে। বাইরে তখন সন্ধ্যা নেমে এসেছে। একটা সুন্দর গান দিয়ে অনুষ্ঠান শুরু হলো। নয়না এন্টারটেইনমেন্টের স্পোক্সপারসন আর জুয়েলারি কোম্পানির তরফ থেকে আসা একজন বিশিষ্ট ব্যক্তি মিলে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। একে একে দুই সংস্থার তরফ থেকে ছোট একটা বক্তব্য রাখা হয়। এদিকে তনিমার মেকআপ শেষ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে দেখতে থাকে তনিমা। ভাবে নিজের সৌন্দর্যকে কিভাবে নিজের হাতেই সে তিলে তিলে শেষ করে দিয়েছে। সে পরে আছে একটা সাদা রঙের বডি ফিট ড্রেস, আর তার সাথে তার মাথায় লাগানো একটা সাদা টিউলিপ ফুল। বিশেষ কোনো মেকআপ না থাকলেও তার দিকে তাকালে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। এতটাই স্নিগ্ধ আর আকর্ষণীয় লাগছে তনিমাকে। তনিমা কতখানি রেডি হয়েছে সেটা দেখতে এসে সঞ্জয়ও চমকে যায়। এ কাকে দেখছে সে? মনে মনে তনিমার সৌন্দর্যের তারিফ না করে পারে না সঞ্জয়। নিজেই নিজেকে বলে ওঠে, মেয়েটা অসম্ভব সুন্দর। ঠিকঠাক করে গাইড করতে পারলে সে একজন বিরাট বড় মাপের মডেল হতে পারে। তবে এই মুহূর্তে এই ইভেন্টের জন্য তার সৌন্দর্য এবং ট্যালেন্ট দিয়ে যে সে আজ মৌমিতার জন্য অপরচুনিটি তৈরি করে দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা শোনো, তোমাকে স্টেজে একটা চেয়ারে করে তুলে দেওয়া হবে, ওইভাবেই তোমার এন্ট্রি প্ল্যান করা হয়েছে, তনিমাকে জানায় সঞ্জয়। সে একটা বিশেষ ধরনের ব্রেসলেট তনিমার দিকে এগিয়ে দিয়ে বলে, এইটা কোম্পানির ট্রেডমার্ক জুয়েলারি, ওদের এক্সক্লুসিভ আর বেস্ট সেলারের মধ্যে একটা। এই ডিজাইন অন্য কোনো কোম্পানি বানাতে পারে না, তোমাকে এটা তোমার হাতে পরতে হবে। আসলে ব্রেসলেটটা তৈরি করা হয়েছিল মৌমিতার হাতের মাপ অনুযায়ী। যেহেতু এখানে মৌমিতা নেই, তনিমা আছে, তাই ব্রেসলেটটা তার হাতে অনেক বড় লাগছে। কারণ তনিমা আদতে মৌমিতার থেকে বেশ রোগা, আর তার হাত পাও বেশ সরু সরু আর লম্বাটে। তাকে দেখলেই অনেকটা মনে হতেই পারে সে হয়তো কোনো এককালে স্ট্রেচিং শিখত। ব্রেসলেটটি আদতে ডিজাইন করা হয়েছিল এই জুয়েলারি কোম্পানির ওনারের মেয়ের জন্য, তাই এর কারিগরিতে বিশেষ খেয়াল রাখা হয়েছে। পুরো ব্রেসলেটটা খাঁটি সোনার তৈরি, প্রায় 24 ক্যারেট গোল্ডের মধ্যে, আর ব্রেসলেটটির ঠিক মাঝখানে একটা হোয়াইট স্টোন আর ডায়মন্ডের পাথর আছে। এই ধরনের পাথর সচরাচর শ্রীলঙ্কা বা পাটায়াতে মাটির নিচে পাওয়া যায়। অনেকেই যারা এফোর্ড করতে পারে জুয়েলারি শপিং করতে এই সব জায়গায় যায়। এটাকে ঘিরে একটা ছোট্ট ক্রাউন মতো আছে, আর ক্রাউনের দুপাশেই কোম্পানির লোগোটা খোদাই করা, যেন মা আর বাবা মিলে নিজের ছোট্ট সুন্দর হীরের টুকরো সন্তানকে রক্ষা করছে।
সঞ্জয় পড়ল মহা ফাঁপড়ে। কি জ্বালাতন! এই ব্রেসলেট তো কিছুভাবেই ফিট করা যাচ্ছে না তোমার হাতে। তার উপর সে আবার একজন পুরুষ। হাতের ব্রেসলেট অন্য কোনোভাবে পরা যায় কিনা সেই ব্যাপারে তার কোনো আইডিয়া নেই। কাঁচুমাচু মুখ করে তনিমার দিকে তাকিয়ে সে বলল, কি করব এবার? তনিমা বোধহয় এরকমই কিছু একটার সুযোগে ছিল। সে মিষ্টি করে বলল, আমাকে কি আপনি বিশ্বাস করেন? দেখো, এই মুহূর্তে ব্যাকস্টেজে দাঁড়িয়ে শোয়ের মেইন মডেলকে বিশ্বাস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই তনিমা। তোমাকেই একমাত্র আমি এই মুহূর্তে বিশ্বাস করতে পারি। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল সঞ্জয়। ব্যাস, এই সুযোগের অপেক্ষায় ছিল তনিমা। তাড়াতাড়ি করে ব্রেসলেটটা হাতে নিয়ে নেয় সে। তারপর সুন্দর কাজল লাগানো চোখ দুটো তুলে সঞ্জয়ের দিকে তাকিয়ে বলে, আপনি যান, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নিচ্ছি। ঠিক আছে, যা করার করে নাও, এরপর কিন্তু তোমাকে স্টেজে আসতে হবে। কথাটা বলেই চলে যায় সঞ্জয়। আসলে কাজের তাড়াহুড়োর মধ্যে তনিমার চোখে মুখে ফুটে ওঠা এক রহস্যময় ভঙ্গি লক্ষ্য করতে পারেনি সঞ্জয়। কথায় আছে না, ইয়োর লস ইজ সামওয়ানস গেইন। এবার শুধু আসল খেলা শুরু হওয়ার পালা। তনিমা নিজের গাউনটা একটু উপরের দিকে তুলে আস্তে আস্তে স্টেজের পিছন দিক দিয়ে হেঁটে এলো। মুখে তার একটা স্নিগ্ধ হাসি। যদিও তার মুখের অর্ধেকটাই মাস্কে ঢাকা, তা সত্ত্বেও মৌমিতা আর তনিমার মধ্যে পার্থক্য স্পষ্ট। বিশেষত তনিমার লম্বা রোগা পা দুটো ঠিক যেন জিরাফের মতো, সবচেয়ে সুন্দর, সবথেকে আকর্ষণীয়। যেরকমভাবে আয়োজন করা হয়েছিল সেই রকম ভাবেই অনুষ্ঠানের শেষে ভাসমান চেয়ারে বসে ওপর দিক থেকে নিচে নামল তনিমা। এখন স্টেজ জুড়ে শুধুই সে। অনুষ্ঠানে আসা প্রত্যেকটি মিডিয়া কোম্পানির ক্যামেরা, ভিডিও, মোবাইল তখন তার দিকে তাকিয়ে অপেক্ষা করছে। কিন্তু কি হলো? যে গয়নাটা সবচেয়ে আকর্ষণীয় হওয়ার কথা ছিল, সেই ট্রেডমার্ক ডিজাইনড ব্রেসলেটটাই তো নেই। সবার মধ্যেই একটা হইচই পড়ে গেল। সবাই মিলে ওই ব্রেসলেটটা খুঁজতে লাগলো। কিন্তু এই খোঁজাখুঁজির মধ্যে কারোরই তনিমার পা দুটোর দিকে চোখ গেল না। সব থেকে সুন্দর পা, যা কেউ একবার দেখলে কোনোদিন ভুলতে পারবে না। যাই হোক, সবাই যখন খুঁজে খুঁজে হয়রান প্রায়, কিন্তু তাও সেই জুয়েলারিটা কেউই খুঁজে পায়নি। তখনই তনিমা নিজের হাত দুটো উপরের দিকে তুলল। তারপর সেটা মাথার পিছন দিক দিয়ে নিয়ে গেল, যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সে সুন্দর একটা নাচের পোজ দিচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সে তার বাঁ পা ওপরে তুলল, যাতে ওখানকার সব অডিয়েন্স তার পাটা দেখতে পায়। অদ্ভুত, চমৎকার, এই ধরনের নানা রকমের কমপ্লিমেন্ট ভেসে এলো তার দিকে। উপস্থিত অডিয়েন্স তখন তার শরীরের সবচেয়ে সুন্দর অঙ্গের সৌন্দর্যে মাতোয়ারা। সবাই যেন মূর্তির মতো চমকে গিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তনিমার দিকে। তনিমা খুব সহজভাবেই নিজের পজিশন চেঞ্জ করল। আর সবথেকে বড় কথা হলো, প্রত্যেকটা সুন্দর পোজের সঙ্গে ওই ব্রেসলেটের ডিজাইন আর পজিশনও চেঞ্জ হতে থাকলো। ওখানে উপস্থিত প্রত্যেকটি অডিয়েন্স হাততালিতে ফেটে পড়ল। এইরকম সুন্দর আর আলাদা রকমের প্রমোশন এর আগে কখনো দেখেনি তারা। সেই অগুন্তি দর্শকদের মধ্যে একজন ছিল মোহিত রায়। নিজেকে লুকিয়ে রেখে সে তার বিবাহিত স্ত্রীকে স্টেজে এনজয় করছিল। সে মনে মনে ভাবল, একসময়কার নামকরা প্রথম সারির মডেল আজ বি গ্রেড মডেলে এসে দাঁড়িয়েছে। তবু এতে কিচ্ছু যায় আসে না। তার রমরমা 1 বছর আগেই শেষ হয়ে গেছে না 2 বছর আগে, তার গুণ এবং দক্ষতা যে আজও একই রকম রয়েছে, তা আজকের শোতে প্রমাণ হয়ে গেল আরও একবার। তনিমার এই দারুণ পারফরমেন্সের পর অনুষ্ঠান ফাইনালি শেষ হলো। ইএফ জুয়েলার্সের মালিক মৌমিতা অর্থাৎ তনিমার এই পারফরমেন্সে ভীষণ খুশি। যদিও তার এটা জানা নেই যে স্টেজে দাঁড়িয়ে আছে সে আসলে তনিমা। তিনি ধীরে ধীরে স্টেজের উপরে উঠে এসে প্রথমত প্রচুর প্রশংসা করলেন তনিমার। শুধু তাই নয়, হাত ধরে তনিমাকে স্টেজের উপরে ঠিকঠাকভাবে জামাকাপড় সামলে দাঁড়াতে সাহায্য করলেন। আর দুজন অনেকটা র্যাম্প ওয়াক করলেন,
তারপর আবার আগের মতো স্টেজের সামনের দিকে এগিয়ে এলেন। সবার দিকে তাকিয়ে বললেন, প্রত্যেকে যারা এই মুহূর্তে এই হল ঘরে উপস্থিত তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তিনি তনিমাকেও অনেক প্রশংসা করলেন আর জানালেন, আপনি যা করলেন তা দেখে আমি অবাক হয়ে গেছি। যদিও বা তনিমা খুব চুপচাপ আর শান্ত ছিল, তখন কোম্পানির মালিক বলে উঠলেন, ওয়েল ডান টিম। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে কোম্পানির মালিক বললেন, মৌমিতা আজকে যা করেছেন তা সত্যি দারুণ। তনিমা কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলো। হঠাৎ করে পেছন থেকে কে যেন কর্কশ গলায় বলে উঠল, আরে এই মহিলা তো মৌমিতা নন, এ তো সেই এক সময়কার নামকরা মডেল তনিমা। মৌমিতাকে আমি খুব ভালো করেই চিনি, ওর এত সুন্দর নিখুঁত পা নেই। এবার যতজন ওখানে ছিল প্রত্যেকে চমকে গেল কথাটা শুনে, এবং তার সাথে সাথে সবার চোখ ঘুরে গেল তনিমার পায়ের দিকে। রিপোর্টারদের কাছ থেকে প্রশ্ন এলো, আপনি কি সত্যিই মৌমিতা? তাহলে নিজের মাস্ক খুলে প্রমাণ করুন। আর যদি আপনি মৌমিতা না হন, তাহলে নয়ন এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে আইনত মামলা করতে বাধ্য হব আমরা। এখানে উপস্থিত সকলের কৌতূহল বেড়ে গেল, আর তার সাথে বাড়তে লাগলো তাদের গলার আওয়াজ। জুয়েলারির ওনারও দাবি করলেন মাস্ক খোলার। জুয়েলারির ডিজাইনারও বলে উঠল, প্লিজ আপনার মুখের মাস্কটা খুলুন। এ কি আদৌ মৌমিতা? আর যদি মৌমিতা না হয়, তাহলে নয়না এন্টারটেইনমেন্ট সংস্থার সাথে তাদের যাবতীয় ডিল এক্ষুনি ক্যান্সেল করে দেবেন তারা। একটু অকওয়ার্ড ফিল করলো তনিমা, কিন্তু এখন তার পালাবার কোনো পথ নেই, কারণ তাকে ঘিরে রয়েছে অনেক লোক। একটু অসহায় বোধ করল সে। আস্তে আস্তে নিজের মুখ থেকে মাস্ক সরালো। সবাই যেন দম বন্ধ হয়ে ক্লাইম্যাক্সের জন্য ওয়েট করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই মাস্ক সরে যাওয়ায় তার মুখ সবার কাছে পরিষ্কার হয়ে গেল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন পকেট এফএম। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।